Okay, welcome back. Today we are going to learn regarding the bending test. Bending test. Okay. Let me share with you. Let me share with you the details regarding the bending test. Okay. Can you see my screen? Yes, sir. Ji, sir. Okay. So today our topic is determination of bending moment of a prismatic beam. Determination of bending moment of a prismatic beam. Okay. So first of all, we need to understand what do we mean by this bending? What do we mean by this moment? What do we mean by beam? And what do we mean by the term prismatic? So when we will be able to know these terms perfectly, okay, these terms perfectly, then you will be able to understand why this is so important to find out the bending moment of the prismatic beam. Okay, is that clear? So first of all আমাদেরকে জানতে হবে যে বেন্ডিংটা আসলে বলতে কি বোঝায়, মোমেন্ট বলতে আসলে কি বোঝায়, বিম বলতে আসলে কি বোঝায়, প্রিজম্যাটিক বলতে আসলে কি বোঝায়। যখন আমরা এই জিনিসগুলো ডেফিনেশন বা এই জিনিসগুলো এই টপিকস গুলো বা এই সাবজেক্ট গুলো বা এই তোমার কি বলবো এটাকে, এই টার্ম গুলো যখন আমরা পারফেক্টলি বুঝতে পারবো, তখন বেসিক্যালি আমরা এগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স, এগুলো কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন এবং কেন আমরা এই টেস্টটা করতেছি বা কেন আমরা এই এক্সপেরিমেন্টটা করতেছি সেটা আমরা বুঝতে পারবো। ইজ ইট ক্লিয়ার? হ্যালো? Yes, sir. Okay. So first of all, let's start with the beam. Acha, just to add, just to know, তোমাদের কি এখন এই হচ্ছে না, তোমার এই থিওরিটিক্যাল কোর্স আছে না সলিড মেকানিক্স? জি স্যার। সেখানে বিম তো এখনো মনে হয় পড়ানো শুরু হয়নি, হয়েছে নাকি বিম পড়াচ্ছে? স্যার আইডিয়া আছে আমাদের। কিভাবে? পড়ায় না এখনো স্যার, শুরু করে নাই। ও সরি, তোমাদের তো 3-1, তোমাদের 2-2 তে মনে হয় সলিড মেকানিক্স করে আসছো, রাইট? স্যার 2-2 তে তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল, সলিড মেকানিক্স তো 3-1 এই মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস থিওরি যেটা। মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস থিওরি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ রাইট। স্যার 2-2 তে আইপি দের ছিল ম্যাম। হ্যাঁ 2-2 তে আইপি দের হচ্ছে, এই কারণে আসলে বুঝলাম। এনিওয়ে, সো তাহলে আমরা আগে প্রথমে জানি যে হোয়াট ইজ এ বিম। বিম হচ্ছে those members that are supported, that supports long loadings, that support loadings applied perpendicular to their longitudinal axis. Okay, again I want to repeat it. Members with support loadings applied perpendicular to their longitudinal axis are called beams. Okay, or এটাকে যদি একটু ইজি ভাবে বলি, members that carries load perpendicular to its longitudinal axis, একই কথা, both are same. Okay, তার মানে বিম কি? মেম্বার দ্যাট ক্যারিজ লোড, যেটা বিম হচ্ছে সেই সকল মেম্বার যারা হচ্ছে লোড ক্যারি করে বা লোড বিয়ার করে,
কোন ডিরেকশনে? পারপেন্ডিকুলার টু ইটস লংজিটিউডিনাল অ্যাক্সিস। এখন এক্সাম্পলকে আমরা বুঝি। ধরো এই মেম্বার গুলো আবার কি ধরনের মেম্বার হয়? এই মেম্বার গুলো হচ্ছে লেংথ অফ ম্যাটেরিয়াল। লেংথ অফ ম্যাটেরিয়াল। লেংথ অফ ম্যাটেরিয়াল মানে কি? যে ম্যাটেরিয়াল গুলোর লেংথ অন্য দুটো ডাইমেনশনের থেকে অনেক বেশি। লেটস সে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা বিম, এটা একটা বিম, ঠিক আছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? যাচ্ছে স্যার। Yes, sir. ওকে, আর আমার রাইটিংস গুলো দেখা যাচ্ছে? ওকে, সো লেটস কনসিডার দিস অ্যাজ এ বিম। ওকে, তো এই বিমটা কিভাবে হবে? ইটস এ লেংথ অফ ম্যাটেরিয়াল। কেন? বিকজ দেখো এটার যে লেংথ আছে সে লেংথটা উইডথ অথবা ডেপথ এই দুটো থেকে অনেক বেশি না? হ্যাঁ, অনেক বেশি কিনা? জি স্যার। প্লিজ তোমরা রেসপন্স করো। রেসপন্স না করলে অ্যাকচুয়ালি আমি কিন্তু বুঝবো না যে তোমরা অলরেডি শুনতেছো কিনা, এখানে আসো না কোথায় আসো। আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। তোমাদেরকে রেসপন্স করতে হবে। ওকে, জি স্যার। হ্যাঁ, তো এটা কি? ইটস এ লেংথ অফ ম্যাটেরিয়াল। এখন বুঝতে পারছো কেন এটাকে বলে একটা লেংথ অফ ম্যাটেরিয়াল ফর এ মেম্বার? দ্যাট ক্যারিজ লোড পারপেন্ডিকুলার, that carries load perpendicular to its longitudinal axis. The প্রথমে আমরা ডিটারমাইন করি what is a longitudinal axis. Longitudinal axis হচ্ছে length wise যে axis, মানে length বরাবর যে axis, সেটা হচ্ছে longitudinal axis। তাহলে বলতেছি কি এই মেম্বার গুলো longitudinal axis এর পারপেন্ডিকুলার লোড ক্যারি করে। longitudinal axis এর পারপেন্ডিকুলার লোড ক্যারি করে। ওকে, তার মানে হচ্ছে কি লোড গুলো এইভাবে কাজ করে, রাইট? এবং এই লোড গুলো দেখো, লোড গুলো কি এখানে কি 90 ডিগ্রি না? জি স্যার। যেমন ধরো তুমি এখন যে রুমটায় বসে আছো, তুমি যে রুমটায় বসে আছো সেই রুমে কি বিম নাই? আছে স্যার। উপরে দেখো, তাকায় দেখো বিল্ডিং, তোমার রুমের উপরে দেখো ডাইনে বা বামে কোন একটা জায়গায় এরকম একটা লম্বা এরকম রানিং একটা বিম গেছে, রাইট? ইয়েস স্যার। তার মানে তুমি যেখানে বসে আছো তোমার এই ফ্লোরের নিচে, যদি তুমি নিচতলায় বসে না থাকো, তুমি যদি দোতলা থেকে আপওয়ার্ডস বসে থাকো, তাহলে সেখানে দেখবে তুমি যে জায়গায় বসে আছো সেই তোমার সামনে বা নিচের তালাতেও এরকম একটা বিম আছে, রাইট? ইয়েস স্যার। তাহলে তুমি যে বসে আছো, তুমি যেই রুমে বসে আছো সেই রুমের প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা টেবিল, চেয়ার, ইউ ইটসেলফ, তোমরা কি তোমাদের গ্র্যাভিটেশনাল পুল, হ্যাঁ, তোমাদের যে ওজন ওয়েট, সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। জি স্যার। তাহলে সেই বিমের উপরে কি তোমরা এইগুলা কি তোমরা লোড না? তোমরা কি বিমের উপরে কি পারপেন্ডিকুলার লোডই তো ক্রিয়েট করতেছো, রাইট? ইয়েস স্যার। এবং এই বিম গুলো সাপোর্ট হয় হচ্ছে দুই সাইডে কলাম দিয়ে, তাই না? বিল্ডিং এর। জি স্যার। ক্লিয়ার? জি বুঝতে পারছো? ইয়েস স্যার। কোন একটা ব্রিজ, ব্রিজের এই পাশে হচ্ছে তোমার মাটি, এই পাশে হচ্ছে মাটি। ওকে, এটা হচ্ছে রাস্তা। ধরো রাস্তায় এভাবে উঠলো, উঠে আবার রাস্তায় নেমে গেল। এটা হচ্ছে তোমার মাটি। ওকে, এটা হচ্ছে ধরো ওয়াটার, এদিকে ওয়াটার বডি। ব্রিজটা কি? এই যে কোনো একটা ব্রিজ মনে করো, এই ব্রিজটা কি? একটা বিম। কেন? একটা গাড়ি যখন এখানে উপরে যায়, এখানে একটা গাড়ি চিন্তা করে, একটা গাড়ি, ছোট্ট একটা গাড়ি, এই গাড়ির ওয়েটটা গিয়ে নিচে বরাবর কাজ করবে না? জি স্যার। and it's a length of material. তার মানে কি লেংথ অফ ম্যাটেরিয়াল এক্সিস কোনটা? লংজিটিউডিনাল এক্সিস কোনটা? এটা লংজিটিউডিনাল এক্সিস এর উপরে যখন এই পারপেন্ডিকুলার যে লোডটা, তো পারপেন্ডিকুলার কাজ করবে, বা এখানে একটা লোক দাঁড়ায় আছে, কি হবে? রাইট? বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ বিম, তাই না? জি স্যার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। বিম নিয়ে কি কারো কোনো ধরনের কনফিউশন আছে? নো স্যার। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। This is the most important thing. Once your concept is clear, then it is very easy to understand everything. Okay, all right. So what is beam? আমরা এখন বুঝলাম যেটা একটা length of material
যেটা তার লংজিটিউডিনাল এক্সিসের পারপেন্ডিকুলার লোড ক্যারি করে। ওকে, স্যার এখানে মেম্বারস মানে কি বোঝাচ্ছে? মেম্বার মানে হচ্ছে বিমকে মেম্বার বলতেছে। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, বুঝতে পারছো? জি স্যার। বিমস ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য ওয়ে দে আর সাপোর্টেড। এখন বিমের ক্লাসিফিকেশন আসছে। বিমের ক্লাসিফিকেশন কি বলতেছে যে বিমগুলো কিভাবে সাপোর্ট হয়, বিমগুলো কিভাবে সাপোর্টেড থাকে তার উপর ভিত্তি করে বিমের ক্লাসিফিকেশন করা হয়। যেমন এটাকে বলতেছে আমরা ওভার হ্যাঙ্গিং বিম। ওভার হ্যাঙ্গিং বিম কেন? কারণ কি সাপোর্টের পরও একটা পোর্শন ওভার হ্যাঙ্গিং অবস্থায় আছে। ওকে, এটাকে বলতেছি আমরা সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম কেন? কারণ দুইটা পাশেই হচ্ছে তোমার সাপোর্ট আছে, দুইটা পাশে সাপোর্ট আছে। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। যেমন বিভিন্ন বিল্ডিং এর বারান্দাগুলো, বিভিন্ন বিল্ডিং এর যে বারান্দা থাকে সেই বারান্দাগুলো এরকম ক্যান্টিলিভার না? বিল্ডিং থেকে এরকম এক্সটেন্ডের অবস্থা, এক্সটেন্ডের অবস্থা থাকে, রাইট? জি স্যার। এটা ধরো একটা ডোর, এরকম বিল্ডিং, দিস ইজ ক্যান্টিলিভার। দিস ইজ ক্যান্টিলিভার, তার মানে এই পাশে কোনো সাপোর্টই নাই, পুরো সাপোর্টটা এক পাশে। এটাকে আমরা বলি হচ্ছে ক্যান্টিলিভার বিম। ওকে, সো একটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, আর এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ওকে, এই অ্যারোগুলোর ব্যাপারে পরে আসতেছে, অ্যারোগুলোর ব্যাপারে পরে আসতেছে। আচ্ছা, এখন এই যে ধরো একটু আগে এখানে যে দুটা বিম আমি একে দেখাইছিলাম, একটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমাদের বাসাবাড়ির বিম অথবা একটা ব্রিজ। প্রত্যেকটা বিমই কিন্তু দুই পাশে সাপোর্টেড, রাইট? যে ব্রিজটা আমি আঁকছিলাম, এই পাশে মাটি আঁকলাম না? এটা হচ্ছে রোড, আর এটা হচ্ছে আমাদের ব্রিজটা, রাইট? এই পাশে কি মাটি দ্বারা সাপোর্টেড, এই পাশটায় তাকে তো আটকায় থাকতে হবে। এই পাশে লুজ থাকলে সে পড়ে যাবে, রাইট? Yes, sir. তাকে তো সাপোর্ট দিতে হবে। আবার একই রকম ভাবে তোমার বিল্ডিং এর যে বিমটা, এক পাশে হয়তো কলাম আছে একটা, আরেক পাশে একটা কলাম আছে, তার মানে দেয়ার হ্যাজ টু বি সাপোর্ট। সাপোর্ট থাকতে হবে, সাপোর্ট। সাপোর্ট ছাড়া কি কোনো কিছু থাকবে টিকে? না স্যার। থাকবে না। তো সেই সাপোর্টটার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন গুলো করতেছি। এই সাপোর্টের উপর ভিত্তি করে এই যে অ্যারোগুলো, এই অ্যারোগুলোর নাম কেউ বলতে পারবা? Reaction force, sir. তাহলে তো তোমরা অলরেডি খুব ভালোই জানো। ভেরি গুড। রিঅ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, ইয়েস। এই সাপোর্ট গুলোর উপর ভিত্তি করে রিঅ্যাকশন ফোর্স কি হবে সেটা ডিপেন্ড করে। ফর এক্সাম্পল ধর একটা গাড়ি, ওকে, অলরাইট, একটা গাড়ি রাস্তার উপর আছে। ধর একটা খেলনা গাড়ি, ইটস এ টয়। এখন তুমি তোমার হ্যান্ড দিয়ে পিছনে ধাক্কা দিলা, এই ডাইরেকশনে ধাক্কা দিলা, তাহলে কি হবে? Opposite side. সামনের দিকে মুভ করবে। হ্যাঁ, সামনের দিকে। সামনের দিকে মুভ করবে। আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করো, একটা সেকেন্ড। Hello, can you hear me? Yes, sir. Okay. Sir. Okay. Sorry for the pause. Actually, I need to go to answer something. Okay. Anyway, so যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো সাপোর্টের উপর ভিত্তি করে হচ্ছে বিম গুলোকে যেটা করা হয় সেটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম। এটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম।
এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিম, আর দিস ইজ কল্ড ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম। ওকে, ক্যান্টিলিভার বিম। তো এখন এই যে রিয়াকশন ফোর্স গুলো যেগুলো আমরা দেখতেছি, রিয়াকশন ফোর্স, দিজ আর হোয়াট, রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্স গুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দুইটা, আবার এখানে হচ্ছে একটা, এখানে আবার দুইটা আছে, প্লাস আবার এখানে আরেকটা কি জানি আছে। কেউ কি বলতে পারবা কেন এরকম? স্যার এগুলা স্যার মেইনলি স্যার সাপোর্টের উপর ডিপেন্ড করে স্যার, আমাদের কি ধরনের সাপোর্ট দেওয়া আছে স্যার। তোমাদের ক্লাসে মনে হয় বিমের লেকচারটা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, সাপোর্টের এগুলি স্যার আমাদের তো টুটুতে ছিল স্যার। হ্যাঁ টুটুতে ছিল, ঠিক আছে, বাট বিমের লেকচারটা কি হয়েছে? হয় নাই? নো স্যার। না আচ্ছা, স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এইগুলো যাতে এগুলো টুটুতে রিয়াকশন ফোর্স তোমরা টুটুতে করে আসছো, ভেরি গুড। তো এখন বলো কেন এটা সিঙ্গেল এবং ডাবল করে তো আসছো, কেন এখানে একটা, কেন এখানে দুইটা? সাপোর্ট ডিফারেন্সের কারণে স্যার, একটাতে স্যার রোলার স্যার, আরেকটা নামটা মনে পড়তেছে না। হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা তোমাদেরকে যে এক্সাম্পলটা দিয়ে আমি পজ হয়ে গেছিলাম, সেটা হচ্ছে এখানে একটা গাড়ি আছে, মনে করো খেলনা গাড়ি, হ্যাঁ, রাস্তার উপরে। তুমি এখন এই পাশ থেকে পুশ করলা, তাহলে কি হবে? গাড়িটা ফরওয়ার্ডে মুভ করবে, সামনের দিকে move সামনের দিকে যাবে, রাইট? আর তুমি যদি এইদিকে পুশ করো তাহলে কি হবে? উপর থেকে যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পুশ করো তাহলে কি হবে? সেম জায়গায় থাকবে। জায়গায় থাকবে, কিন্তু রিঅ্যাকশন ফোর্স কম হলে স্যার হয়ে যাবে। বুঝি না। মানে রিঅ্যাকশন ফোর্সটা সমান যতক্ষণ ওই উপরের ফোর্সটা থাকবে ততক্ষণ স্থির থাকবে, কিন্তু রিঅ্যাকশন ফোর্সের থেকে যদি উপরের ফোর্সটা বেশি হয়ে যায় তাহলে গাড়িটা ক্র্যাশ করবে। আচ্ছা, গুড, তুমি আরো একটা এক স্টেপ ফার্দারে গেছো। ধরে নিলাম যে ক্র্যাশ লেভেল পর্যন্ত আসলে ফোর্স দেওয়া হচ্ছে না, তাহলে কি হবে? এই যে চাকার এই দুটো কি, এই জায়গাটা কি রিয়াকশন না? এই যে এটা এই পয়েন্টে, এই পয়েন্টে সাপোর্ট, এই দুটো পয়েন্টে সাপোর্ট। সো এইখানে যে ফোর্সটা তুমি দিবা এই পয়েন্টটাতে, এই পয়েন্টগুলোতে রিয়াকশন ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন ফোর্স হবে, রাইট? যদি এখানে 10 দাও তাহলে এখানে হয়তো অ্যাসিউমিং দ্যাট এখানে যদি এটা যদি দুইটা ঠিক মাঝখান বরাবর হয় তাহলে এখানে হবে 5, এখানে হবে 5, রাইট? ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে এইটা হচ্ছে, এটা বলতেছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট দেখতেছি কি, যে একদিকে কোনো রিয়াকশন ফোর্স নাই, এই বরাবর রিয়াকশন ফোর্স 0, রিয়াকশন ফোর্স 0, আর এই বরাবর দেয়ার ইজ রিয়াকশন ফোর্স। কেন? এই বরাবর সাপোর্ট আছে, এই বরাবর কোনো সাপোর্ট নেই, তাই তো নাকি? সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট, রোলার সাপোর্টে তুমি ডানে বামে ইজিলি মুভ করতে পারবে, সেই বরাবর কোনো রিয়াকশন ফোর্স নাই। কিন্তু তুমি যদি এটা নিচের দিকে পুশ করো তাহলে পরে কি, সে ইকুয়াল এন্ড অপোজিট উল্টা ফোর্স দিবে। বুঝা গেছে? এখন এই পয়েন্টে চিন্তা করো, এই পয়েন্টে যেখানে আছে, এই পয়েন্টে তুমি যখন ডানে পুশ করো, এটা কি ডানে যাবে? না স্যার। যাবে না। সো তার মানে হচ্ছে এক্স এক্সিস বরাবরও তার রিয়াকশন ফোর্স থাকবে। আবার তুমি যদি এটাকে ভার্টিক্যালি ফোর্স দাও তাহলে পরে কি সে নিচের দিকে নামবে? নামবে? নামবে না। তার মানে ওই ওয়াই ডিরেকশনে আরেকটা রিয়াকশন ফোর্স আছে। তার মানে হচ্ছে হিঞ্জ সাপোর্টে দুটো ডাইরেকশনে রিয়াকশন ফোর্স থাকবে, আর রোলার সাপোর্টে একটা ডিরেকশনে রিয়াকশন ফোর্স থাকবে। আর ক্যান্টিলিভারে দুটার পাশে দুটার এডিশনাল আরেকটা কি থাকে, এটাকে এখানে একটা মোমেন্ট থাকে, মোমেন্ট। কারণ এখানে যখন তুমি একটা ফোর্স দিবা তখন কি হবে, এটা নিচের দিকে বেন্ড করার ট্রাই করবে, রাইট? Yes, sir. ইট উইল ট্রাই টু বেন্ড। তো সে বেন্ডটাকেও তোমাকে, এখন তুমি একটা বারান্দায় দাঁড়াইলা, তুমি একটা বারান্দায় দাঁড়াইছো, এটা কোনো বিল্ডিং, এখানে তুমি দাঁড়ায় আছো, এটাকে বেন্ড করবে? বেন্ড করবে? বেন্ড হচ্ছে না। তার মানে কি, এই বেন্ডটাকে তোমার কি বলবো, নিউট্রালাইজ করার জন্য বা বেন্ডটাকে প্রিভেন্ট করার জন্য যে একটা ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্ট কাজ করে। বুঝা গেছে? ক্লিয়ার? Yes, sir. ওকে। সো সাপোর্টস এন্ড देयर টাইপস অফ সাপোর্টস। তো সেই জিনিসটা, এই ছবিগুলো বেসিক্যালি তোমাদের ওই টুটুর বই থেকেই নেয়া। ফিক্স সাপোর্ট, যে এখানে হচ্ছে দুটা রিয়াকশন ফোর্স প্লাস একটা মোমেন্ট আছে। যখন তোমার ওয়্যার্ড হবে তখন সেই বরাবর রিয়াকশন ফোর্সটা কাজ করে। যে কোনো ধরনের সাপোর্ট, এই ধরনের হিঞ্জ সাপোর্টে হচ্ছে দুইটা এক্সিসে কাজ করে, আর রোলার সাপোর্টে হচ্ছে
যেই সারফেসের উপর রোল করবে সেই সাপোর্ট সেই সারফেসের কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে আমরা বিমস রিয়াকশন ডিটারমাইন করতে চাই। বিমস রিয়াকশন তো বিমস রিয়াকশন হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে যেই পন্থাটা অবলম্বন করতে হবে, হ্যাঁ, যে টেকনিকটা আমাদেরকে অবলম্বন করতে হবে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ওকে, তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কেন? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এটা তোমরা পড়ছো না? এটা অলরেডি তোমাদের স্ট্যাটিক্সে পড়ার কথা। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে summation of all the forces along x-axis will be 0, summation of all the forces along y-axis will be 0, and sum of moment about any point of all the forces will be 0. এটাকে বলতেছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম শব্দটার মানে হচ্ছে বা টার্মটার মিনিংটা হচ্ছে স্ট্যাটিক্যালি it will remain in equilibrium state. Statically it will remain in equilibrium state. That means if it's static, it will remain static. বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. কারণ যদি তোমার summation of all the forces along x-axis is equals to ma হয়, তাহলে তো it is not static. এটা কি হয়ে গেল? Dynamics. ডাইনামিক হয়ে গেল, because there is an acceleration. সেটা তো হবে না, ঠিক আছে? সো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দিয়েই হচ্ছে আমি বিমের রিয়াকশন ফোর্স আইডেন্টিফাই করতে পারবো বা ফাইন্ড করতে পারবো। কারণ কি, যখন জিনিসটা ডাইনামিক হবে তখন তো আর রিয়াকশন ফোর্স নাই। রিয়াকশন ফোর্স থাকলে তো সে দেয়ার উইল বি নো এক্সেলারেশন হবে না স্যার। এক্সেলারেশন উইল বি জিরো। ততক্ষণ পর্যন্ত ওই যে ছেলেরা যে অ্যান্সারটা দিল যে যতক্ষণ পর্যন্ত রিয়াকশন ফোর্স কাজ করবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইড ফোর্সটা রিয়াকশন ফোর্সের সমান হবে। যখনই অ্যাপ্লাইড ফোর্সটা রিয়াকশন ফোর্সের থেকে বেশি হবে তখন আর এই রিয়াকশন ফোর্স কাজ করবে না, তখন এ উইল বি সাম ভ্যালু, তখন ডাইনামিক্সে চলে যাবে। মানে যতক্ষণ, তার মানে রিয়াকশন ফোর্স বের করতে হলে এ হ্যাজ টু বি জিরো, দ্যাট মিনস সামেশন অফ এফ এক্স উইল বি zero. Clear? Yes, sir. Is that clear? Yes, sir. Yes, sir. Okay. So আমরা এই বিমকে আরো একটা ওয়েতে ডিটারমাইন মানে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ডিটারমিনেন্ট বিম, একটা হচ্ছে ইনডিটারমিনেন্ট বিম। ডিটারমিনেন্ট বিম মানে হচ্ছে এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের 3 ইকুয়েশন দিয়ে তুমি সবগুলো রিয়াকশন ফোর্সকে বের করে ফেলতে পারবা, সলভ করতে পারবা। সেটা সেই ধরনের বিমকে বলা হচ্ছে ডিটারমিনেট বিম। আর ইনডিটারমিনেট বিম কি, যেখানে হচ্ছে রিয়াকশন ফোর্স গুলো তুমি রিয়াকশন ফোর্সের নাম্বার হচ্ছে নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়। দ্য এক্সট্রা রিয়াকশনস আর কল্ড রিডান্ডেন্ট and represent the amount of degrees of indeterminacy. ওকে, সো এটা আমাদের এই মুহূর্তে নট পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই এক্সপেরিমেন্টের জন্য আসলে এত ডিটেইল মানে এত ডিপেও বলা দরকার না। তারপর আমি তোমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড আর একটু রিভিউ করার প্লাস হচ্ছে আর একটু ঝালাই করার জন্য বলতেছি আর কি। ওকে, আমার মনে হয় এগুলো তোমরা অলরেডি স্ট্যাটিক্সে পড়ে আসছো, রাইট? জি স্যার। ওকে, এখন আসি হচ্ছে মোমেন্ট। সো বিম নিয়ে আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। হোয়াট ইজ এ বিম, বিমের সাপোর্ট কিভাবে হয়, বিমের রিয়াকশন ফোর্স গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করি, প্লাস হচ্ছে সাপোর্টের টাইপ কয় ধরনের হয়, সেক্ষেত্রে রিয়াকশন ফোর্স গুলো কি ডাইরেকশনে হবে, হ্যাঁ, তারপরে সে বিমের রিয়াকশন ফোর্স গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, এগুলো সব তোমরা বুঝে ফেললাম। এখন আসি হচ্ছে মোমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এই যে বিম শব্দটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা মোমেন্টটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স। এটা কি ডিসটেন্স কি অর্ডিনারি ডিসটেন্স নাকি এই ডিসটেন্সের কোনো একটা স্পেশাল ডিসটেন্স, কেউ বলতে পারবা? পারপেন্ডিকুলার ডিসটেন্স। এক্স্যাক্টলি, পারপেন্ডিকুলার ডিসটেন্স না বলে বলা উচিত শর্টেস্ট ডিসটেন্স। দ্যাট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো শর্টেস্ট ডিসটেন্স জেনারেলি পারপেন্ডিকুলার ডিসটেন্সই হয়। ক্লিয়ার?
Yes, sir. যেমন ধরো এইখানে একটা পয়েন্ট আছে আর এই ফোর্সের মোমেন্ট বের করতে বললাম এই পয়েন্টের সাপেক্ষে, ধরো এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট আর এটা হচ্ছে এফ ফোর্স। তাহলে এখন যদি তোমাকে বলি যে ডিটারমাইন মোমেন্ট অ্যাবাউট পি ফর দ্য ফোর্স এফ, তাহলে কি হবে, কি করবা? এফ মাল্টিপ্লাইড বাই কি? Perpendicular, shortest distance. শর্টেজ ডিসটেন্স বের করো, কিভাবে বের করবা? পি থেকে স্যার এফ এর উপর একটা লম্ব টানবো স্যার। পি থেকে এফ এর উপর লম্ব কিভাবে টানবে? কিন্তু বাতাস কিভাবে, কোথায়, কোন দিকে টানবে? এবার লম্ব হচ্ছে না তো, কিভাবে কি করবে? লাইন অফ অ্যাকশন বরাবর পিছনে এক্সটেন্ড করব। এক্স্যাক্টলি, ভেরি গুড, এক্সিলেন্ট। সো এটার লাইন অফ অ্যাকশন বরাবর আমরা পেছনের দিকে এক্সটেন্ড করে সেখান থেকে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা আমরা ফাইন্ড আউট করব। এটা হচ্ছে ডি, এই শর্টেস্ট ডিসটেন্স, এটা হচ্ছে মোমেন্ট। ভেরি গুড, ক্লিয়ার? আচ্ছা, তো এখন মোমেন্টটা কি করে একটা জিনিস খেয়াল করে দেখো। এই মোমেন্টটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে এই ফোর্সের মোমেন্ট কি, তার মানে কি সে এই বরাবর একটা রোটেশন সৃষ্টি করবে না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. তাই তো নাকি? এই পয়েন্টের সাপেক্ষে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই রোটেশনটা আসলে আমরা কোনো ক্ষেত্রে পজিটিভ চিন্তা করি, কোনো ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করি, মানে ডাইরেকশন আর কি। অনেকে ক্লকওয়াইজ পজিটিভ দেখে, অনেকে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ দেখে। ইট ইজ আপ টু ইউ, এটা তো ফুললি তোমার ফ্রিডম। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, এবার এবার আমরা একটা প্রবলেম সলভ করব। আমার মনে হয় এটা ভেরি ইজি প্রবলেম ফর ইউ গাইস। আই ক্যান জাস্ট কুইকলি গো থ্রু দ্য প্রবলেম। এটা তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে এটা একটা বিম, এটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে রোলার সাপোর্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এই এ এবং বি, এ বি বিম, এ বি বিমের এ পয়েন্ট থেকে 2 মিটার দূরত্বে হচ্ছে 20 কিলোনিউটন ফোর্স আছে, আর এইখান থেকে আবার 3 মিটার দূরত্বে এখানে হচ্ছে 40 কিলোনিউটন একটা ফোর্স আছে, এবং এখান থেকে আবার নেক্সট সাপোর্টের ডিসটেন্স হচ্ছে 4। তার মানে হচ্ছে এ আর বির লেন্থ কত হলো? 9 মিটার। 9 meter. Good. Okay. So you have to find out the reaction forces. You have to find out the reaction forces. তো স্বাভাবিকভাবে জানো এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হবে 2টা, আর এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হবে 1টা, কারণ হচ্ছে এখানে হচ্ছে হিঞ্জ সাপোর্ট আর এখানে হচ্ছে রোলার সাপোর্ট। ক্লিয়ার? সেখান থেকে তুমি খুব ইজিলি এই রিঅ্যাকশন ফোর্স গুলো ভ্যালু বের করতে পারবে না? Yes, sir. ইটস ভেরি ইজি, অ্যাবসলিউটলি, মানে কি বলবো এটাকে, কারণ এখানে প্রথমে বলছি এই মোমেন্ট নিচে অ্যাবাউট বি, মোমেন্ট নিচে অ্যাবাউট বি, তাহলে কি হবে? তারপর আমি আরেকবার একটু করি। এখানে অ্যাবাউট বি নিচে, তো আমি অ্যাবাউট এ নিব। সো লেটস সে মোমেন্ট অ্যাবাউট এ অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস সাম উইল বি 0। তার মানে হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এবং প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট নিব এর সাপেক্ষে এবং সবগুলোকে সাম করব, উইল বি 0। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তার মানে কি আর এ এক্স ইন্টু কত হবে? 0। সবাই কি এগ্রি? Yes, sir. 0। কেন 0? কারণ এই ফোর্সটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো देयर इज নো ডিসটেন্স, রাইট? প্লাস আর এ ওয়াই ইন্টু কত? 0। ওকে, প্লাস 20 কিলো নিউটন ইন্টু কত? 2, sir. 2। এটা কি প্লাস না মাইনাস? Minus. মাইনাস। কারণ কি? কারণ সে তোমার এই পয়েন্টের সাপেক্ষে এই ফোর্সটা হচ্ছে এই বরাবর রোটেশন সৃষ্টি করবে। আমি ধরছি অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস, তার মানে এই বরাবর, তো এটা তো ক্লকওয়াইজ, তার মানে এটা মাইনাস। সিমিলার ওয়েতে এটাও হবে, তাহলে মাইনাস 40 ইন্টু কত হবে? 5। কারণ হচ্ছে এ থেকে 40 এর ডিসটেন্স কত? 3 + 2 5। ভেরি গুড। এবার কি প্লাস না মাইনাস? প্লাস আর বি ওয়াই ইন্টু কত হবে? 9 ইজ ইকুয়ালস টু 0। সো এটা 0, এটা 0, এটা ভ্যালু জানো, এটা ভ্যালু জানো, সেখান থেকে আর বি ওয়াই এর ভ্যালু তুমি বের করতে পারবা না? জি স্যার। আর বি ওয়াই এর ভ্যালু বের করার পরে তারপর তুমি সাম অফ এক্স বা সাম অফ ওয়াই করলে পরে তোমার সাম অফ ওয়াই করলে তোমার বের হয়ে যাবে, রাইট?
তো আরবিওয়াই এর ভ্যালু কত দেখো তো, এটা কত 40 আর এটা কত, এটা হচ্ছে 40 -40 আর এটা কত 200 -200, তাহলে কত আসে 240 divided by 9 240, 9 RBY = 240, তাহলে RBY কত 240 divided by 9 কত আসে 26.67 26.677 ধরলাম কিলো নিউটন। এই দেখো আসছে আসছে। জি জি স্যার স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি সাম অফ FY = 0, সামেশন অফ মানে, এবং আমি ধরলাম হচ্ছে উপরের দিকে প্লাস। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। তাহলে করো RAY যে উপরের দিকে তার মানে প্লাস 20 কিলোনিউটন -20 মাইনাস এটা নিচের দিকে -40 প্লাস এটা আবার উপরের দিকে, সো RBY = 0। RBY এর ভ্যালু তো আমি জানি 26.7, রাইট? জি স্যার। RAY কত? 33.3 RBY চলে গেছে যে 60 মাইনাস এইটা, তার মানে 33.3 কিলোনিউটন। এই যে এটা বের হয়ে গেছে। ইয়েস স্যার। আর RAX এর ভ্যালু কত? 0 0, কারণ সাম অফ FX = 0, একটা ভ্যালুই আছে সেটা হচ্ছে RAX = 0, আর তো কোনো নাই, আছে নাই। ক্লিয়ার? yes sir So in this way you have to find out the reaction force. আচ্ছা, এখন তোমাদেরকে যে এক্সপেরিমেন্টটা করতে হবে সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে আমরা হচ্ছে এই এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং মোমেন্ট ডিটারমাইন করব। এখন তুমি বলতে পারো যে স্যার, হ্যাঁ আমি এখানে কি কি পয়েন্ট ক্লিয়ার করছি। বিম এর ডেফিনেশন তোমরা এখন জানো, হোয়াট ইজ বিম। মোমেন্ট তোমরা পড়লা, সরি বিম তুমি জানো, মোমেন্ট জানো। বেন্ডিং, আচ্ছা বেন্ডিংটা মানে কি? বেন্ডিং হচ্ছে দ্য মোমেন্ট দ্যাট ক্রিয়েটস বেন্ডিং। ওকে, কারণ সে তো রোটেশন সৃষ্টি করার চেষ্টা করে, সে রোটেশনটা সে সৃষ্টি করার চেষ্টা করবে কি, রোটেট করে সে বিমটাকে কি করার চেষ্টা করবে, বেন্ড করার চেষ্টা করবে, বেন্ড করার চেষ্টা করবে। এখন বলতে পারো যে স্যার তাহলে এখন আমরা এই বিমের জন্য আমরা বেন্ডিং টেস্ট করতেছি কেন? ওয়াই বিমের জন্য আমরা বেন্ডিং টেস্ট করতেছি? বিকজ তুমি দেখো এই বিম গুলো হচ্ছে অনেক লম্বা একটা ম্যাটেরিয়াল, লেংথ অফ ম্যাটেরিয়াল, নর্মালি সাপোর্টেড at the far ends or at one end, right? তো এই ক্ষেত্রে যেটা হয়, এবং তারা যেহেতু লংজিটিউডিনাল এক্সিসের পারপেন্ডিকুলার লোড ক্যারি করে, সো এই লোড গুলো এই বিমের ক্ষেত্রে একটা বেন্ডিং সৃষ্টি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার আরেকবার একটা যদি তুমি প্লাস্টিকের স্কেল নাও, একটা প্লাস্টিকের স্কেলের দুই পাশে তুমি সাপোর্ট দাও, মানে ধরো একটা বই রাখো, এক পাশে একটা বই আরেক পাশে আরেকটা বই, এবং দুইটা বইয়ের মাঝখানে ওই স্কেলটাকে ব্রিজের মতো করে রাখো। তারপর তুমি আঙ্গুল দিয়ে যদি তুমি ওই স্কেলটার মাঝখানে একটা ফোর্স দাও নিচের দিকে, হ্যাঁ বুঝতে পারতেছো কি বলতেছি? ধরো তুমি নিজে একটা এক্সপেরিমেন্ট করো, এটা একটা বুক আর একটা বই, তোমার যে প্লাস্টিকের থিন স্কেলটা আছে সেই স্কেলটা জায়গায় রাখো, তাহলে কি এটা একটা বিম, রাইট? এবার যদি তুমি আঙ্গুল দিয়ে এখানে একটা ফোর্স দাও, পারপেন্ডিকুলার ফোর্স টু দেয়ার লংজিটিউডিনাল এক্সিস, তাহলে কি হবে? স্কেলটা দেখবে এইভাবে বেঁকে গেছে, রাইট? জি স্যার ক্লিয়ার? ইয়েস স্যার। তো সেটাই আমি বলতেছি যে এই ধরনের লেংথ অফ ম্যাটেরিয়াল গুলো যেহেতু পারপেন্ডিকুলার টু দেয়ার লংজিটিউডিনাল এক্সিস লোড ক্যারি করে, সো তাদের ফেইলিওর ম্যাক্সিমাম ক্ষেত্রে বেন্ডিং এই হবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের ডিফ্লেকশন তো এই বরাবরই হবে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা আমাদের ফাইন্ড আউট করতে হয়। তো আজকে আমরা সেটাই করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই প্রিজম্যাটিক বিমের ক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্ট ডিটারমাইন করব, বোথ থিওরিটিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি। এখন প্রিজম্যাটিক শব্দটা কি? এটা ভেরি ইজি। প্রিজম্যাটিক শব্দটা হচ্ছে ক্রস সেকশন, যে বিমের ক্রস সেকশনটা
হচ্ছে কনস্ট্যান্ট, যে বিমের ক্রস সেকশন এক্স সেকশনটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে এক ক্রস সেকশন, এখানে যে আরেক ক্রস সেকশন এরকম না। থ্রু দ্য লেংথ দ্য ক্রস সেকশন ইজ ইউনিফর্ম, সেটা হচ্ছে প্রিজম্যাটিক। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, সো এখন তোমরা বুঝলে যে কেন বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডিটারমাইন করাটা ইম্পর্টেন্ট। সো ব্যাকগ্রাউন্ড ইজ অল সেট। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে তিনটা কেস করব, তিনটা কেস, কেস 1, কেস 2, কেস 3। এই যে এখানে কেস 1, কেস 1 হচ্ছে আমরা একটা বিম নিব, সে বিমটার ডিস্টেন্স হচ্ছে 900 মিলিমিটার, এ থেকে বি, মানে দুটা সাপোর্টের, আমি একটু এখানে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই হচ্ছে আমাদের একটা, সরি, এই হচ্ছে আমাদের একটা বিম আছে। এই বিমটা আমি এক্সপেরিমেন্টাল সেটআপটা আঁকার চেষ্টা করতেছি ইন স্কিম্যাটিক ওয়ে। বিমটা হচ্ছে এই দুটা প্রান্তে সাপোর্টেড, এই ডিসটেন্সটা হচ্ছে 900 মিলিমিটার। ওকে, বিমটার এই পয়েন্ট, মানে এটা ধরো এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, সাপোর্ট এই বরাবর, তাই না? আর এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে 300 মিলিমিটার ডিস্টেন্সে, 300 মিলিমিটার ডিস্টেন্সে এখানে একটা গ্রুভ কাট আছে, ডিপ গ্রুভ বল বিয়ারিং। তার মানে হচ্ছে বিমটা হচ্ছে এই এ থেকে 300 মিলিমিটার ডিস্টেন্সে, এ থেকে 300 মিলিমিটার ডিস্টেন্সে সি পয়েন্টের সাপেক্ষে সে বেন্ড করতে পারে লাইক দিস। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। তুমি যদি ফোর্স দাও তাহলে, পারপেন্ডিকুলার ফোর্স দাও তাহলে সে এই সি পয়েন্টের সাপেক্ষে সে বেন্ড করতে পারে। এখানে একটা বল বিয়ারিং, ডিপ গ্রুভ বল বিয়ারিং দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে সেটআপটা এরকম, এখানে হচ্ছে আমার একটা স্প্রিং ফোর্স দ্বারা একটা মেকানিজম আছে। মেকানিজম মানে হচ্ছে এখানে আমার এখানে হচ্ছে এই যে এখানে একটা স্প্রিং, এখানে তোমার একটা স্প্রিং ফোর্স অ্যাপ্লাই করার মতো আমার এখানে একটা মেকানিজম আছে। ওকে, তো যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে তুমি প্রথমে দেয়ার উইল বি নো লোড, এবং এখানে কিছু হ্যাঙ্গার আছে, এরকম কিছু হ্যাঙ্গার। আমাদের ভিডিও আছে, যখন আমরা ভিডিও অন করবো তখন তোমরা পুরো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সপেরিমেন্ট করার ভিডিওটা যখন আমরা দিব, এই হ্যাঙ্গার গুলোতে কোনো লোড নাই, এই হ্যাঙ্গার গুলোতে কোনো লোড নাই, ঠিক আছে, একদম নো লোড। তার মানে বিমটা কোনো নো লোড অবস্থায় আছে। তো নো লোড অবস্থা যখন থাকবে তখন এখানে আমরা একটা স্পিরিট লেভেল নাম শুনছো? স্পিরিট লেভেলের নাম শুনছো? ওই যে লেভেল, যেখানে একটা বাবল থাকে, পানির বাবল থাকে, তাই না, ছোট্ট, যেটা জাস্ট একটা সারফেস কি পারফেক্টলি হরাইজন্টাল কিনা সেটা বোঝা যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার এই স্পিরিট লেভেলটার হচ্ছে যেটা, এখানে দুটা মার্ক থাকে। যদি এই সারফেসটা যদি একটু ইনক্লাইন্ড হয়, ইনক্লাইন্ড লেভেলের উপর যদি স্পিরিট লেভেলটা থাকে, তাহলে বাবলটা উপরে এই সেন্টার, এই স্পিরিট লেভেলের ঠিক এই দুইটা দাগের মাঝখানে অবস্থান করবে না। যদি এই পানির বাবলটা যদি ঠিক মাঝখানে অবস্থান করে, তার মানে বুঝতে হবে যে আমার এই সারফেসটা পুরোটাই হরাইজন্টাল। আর যদি বাবলটা এই মাঝখানে না থেকে ডানে বা বামে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার এই সারফেস, যে সারফেসের উপরে স্পিরিট লেভেলটা আছে, সেই সারফেস লেভেলটা পুরোপুরি তোমার হরাইজন্টাল না। তো আমরা আমার একটা বিম পারফেক্টলি হরাইজন্টাল আছে কি নাই, নাকি এর ভিতরে কোনো ধরনের বিন্দু মাত্র কোনো ধরনের বেন্ডিং আছে, সেটা আমরা স্পিরিট লেভেল দিয়ে আমরা চেক করব। তো ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টের, সেটা হচ্ছে আমরা কোনো ধরনের এখানে কোনো হ্যাঙ্গারের ভিতরে কোনো লোড থাকবে না, ফ্রি অবস্থায় আমরা স্পিরিট লেভেলের ভিতরে লেভেলটাকে আমরা একদম মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য স্প্রিং এর এখানে তোমার একটা নব আছে, এই নব দিয়ে তুমি যদি রোটেট করলে স্প্রিংটা আইদার সংকুচিত হবে অথবা প্রসারিত হবে, আইদার ইট উইল স্কুইজ অর ইট উইল এক্সপান্ড। বুঝা গেছে? ক্লিয়ার? এখন যদি সংকুচিত হয় তখন কি হবে, সে এই তোমার
এটাকে তোমার এবং এই স্প্রিংটা আসলে এই পাশে এবং এই পাশে দুটো দুটো সাপোর্টের মাধ্যমে এই ডিপ গ্রুভ বল বিয়ারিং এর দুই পাশে অ্যাটাচড আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো সে যদি সংকুচিত হয় তার মানে কি, সে নিচের দিকে এটাকে নিচের দিকে এই পাশে পুল করতেছে, এটাকে নিচের দিকে এই পাশে পুল করতেছে, তার মানে সে আস্তে আস্তে সোজা হয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যদি প্রসারিত হয় তাহলে মানে সে সোজা কথা, তুমি সংকুচিত বা প্রসারিত হওয়ার মাধ্যমে তুমি এই বিমটাকে এই সি পয়েন্টের সাপেক্ষে আবার এই বেন্ডিংটাকে আবার তুমি নিউট্রালাইজ করতে পারবা। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা কি বুঝা গেছে? ক্লিয়ার? Yes, sir. হ্যালো, Yes, sir. Yes, sir. ওকে। যদি তুমি সংকুচিত করো তাহলে এই বরাবর নিচের দিকে টান দিবে, এবার নিচের দিকে টান দিবে, তার মানে এটা সোজা হবে। আর যদি এটা প্রসারিত করো তাহলে এটা উপরের দিকে পুশ করবে, এটা উপরের দিকে পুশ করবে, তখন আমার বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বেন্ড হবে। ঠিক আছে? এরকম আর কি। সো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কোনো ধরনের লোড নাই, কোনো লোড নাই, এই অবস্থাতে আমি স্পিরিট লেভেলটাকে ঠিক মাঝখানে আনার জন্য আমি এই নবটা দিয়ে ঘুরায় 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 আমি স্পিরিট লেভেলটাকে মাঝখানে নিয়ে আসলাম। তার মানে এখানে কোনো লোড নাই এবং স্পিরিট লেভেল একদম মাঝখানে, তার মানে আমার বিমটা পারফেক্টলি হরাইজন্টাল করার জন্য এই স্প্রিং এর এখানে কত কত রিডিং, সেই রিডিংটা আমি নিব। দিস ইজ রিডিং নাম্বার 1। তার মানে নো লোড এবং অ্যাবসলিউটলি হরাইজন্টাল। এবার আমি এখানে একটা লোড দিলাম, আমি এখানে একটা ধরো লেটস সে 10 কিলোমিটার লোড দিলাম, তাহলে কি হবে? লোডটার দিকে কাজ করবে, তাহলে বিমটা কি বেন্ড হবে না? জি স্যার। বেন্ড হলে আমার স্পিরিট লেভেল কি করবে? স্পিরিট লেভেলটা আমার ডানে বা বামে সরে যাবে। আচ্ছা, সরে গেল, কোনো সমস্যা নেই। এখন এই 10 কিলো নিউটন, খুব খেয়াল করে শুনো, এই 10 কিলো নিউটন লোডটার কারণে যে পরিমাণ বেন্ডিং হইলো সেটা আমি কিভাবে বাই করব? এক্সপেরিমেন্টালি সেটা বের করবো। হ্যাঁ, সেটা বের করবো কি, এখন আমি কি করব, ধরো এই রিডিং 1 মানে কি, ধরো রিডিং 1 হচ্ছে 3.97 কিলোগ্রাম অফ ফোর্স। ওকে, এখন এটা হচ্ছে একদম মানে এই রিডিংটা হচ্ছে স্প্রিং এর রিডিং 1, তার মানে হচ্ছে একদম কোনো লোড নাই এবং বিমটা একদম হরাইজন্টাল। এখন 10 নিউটন লোড দেওয়ার পরে ধরো এটা সরে গেছে, এখন আমি কি করব, এই 10 নিউটন লোড দেওয়ার পরে বেন্ডিং হওয়ার কারণে এটা সরে গেছে। এখন আমি করব কি, স্প্রিং দিয়ে ঘুরায় 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 আমি আবার এই লেভেল স্পিরিট লেভেলটাকে একদম মাঝখানে আনবো। বুঝা গেছে? জি স্যার। তাহলে কি হলো, 10 কিলো নিউটন লোডের জন্য যে পরিমাণ বেন্ডিং সৃষ্টি হয়েছিল ঠিক ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্সের মাধ্যমে কি করছি, আমি এই স্পিরিট লেভেলটাকে আবার আগের জায়গায় নিয়ে আসছি না স্প্রিং এর মাধ্যমে। বুঝতে পারছো? বুঝো নাই? Yes, sir. Yes, sir. Yes, sir. ধরো যখন পুরোপুরি জিরো অবস্থায় আছে, পুরোপুরি জিরো অবস্থা থাকাকালীন সময়ে আমি রিডিং পেলাম এত। এখন আমি কি করলাম, আমি 10 কিলোমিটার লোড দিলাম, 10 কিলোমিটার লোড দেওয়ার কারণে বিমটা বেন্ড হয়ে গেল, স্পিরিট লেভেলটা মুভ করলো। এখন তুমি তো জানো না যে কতখানি এই 10 কিলোমিটারের জন্য কতখানি বিম বেন্ডিং মোমেন্ট হয়েছে, তুমি জানো না। তো সেটা আমি বের করতে পারবো হচ্ছে যে এই রিডিংটা থেকে। কোন রিডিংটা থেকে? এই যে এখন আমি এই 10 কিলো নিউটন লোড সহ আমি হচ্ছে স্পিরিট লেভেলটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো। তাহলে ধরো রিডিং পেলাম হচ্ছে লেটস সে ফর এক্সাম্পল 5। তাহলে জিরো লোড অবস্থায় আমার স্পিরিট লেভেল ছিল যখন মাঝখানে, তখন ছিল হচ্ছে 3.97। 10 কিলো নিউটন লোড অবস্থায় আবার আমি স্পিরিট লেভেলটা মাঝখানে নিয়ে আসি, তখন কত? 5। তাহলে 10 কিলো নিউটনের জন্য এখান থেকে শুধু 10 কিলো নিউটনের জন্য বেন্ডিং মোমেন্ট সৃষ্টি হচ্ছে কত? 1.03 kgf, রাইট? Yes, sir. বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তোমরা দুই একজনই কথা বলো, আর বাকিগুলো জি স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো এই 1.03 কিলোগ্রাম অফ ফোর্স হচ্ছে ওই 10 কিলো নিউটন লোডের জন্য হয়েছে। এখন এই 10 কিলো নিউটন লোডটা এই বিমের এই জায়গায় যদি আমরা একটু ম্যাগনিফাই করি, এই জায়গাতে হচ্ছে আমার দুইটা ডিপ গ্রুপ বল বিয়ারিং, এই জায়গায় হচ্ছে আমার স্প্রিংটা,
এখানে হচ্ছে তোমার এরকম ভাবে ডায়াল কাটা। তো তুমি যখন এখানে একটা নব আছে, এই নবটা যখন ঘোরাবা তখন তুমি এখানে 1 2 3 এরকম লেখা আছে, এখান থেকে তুমি রিডিংটা নিতে পারবে। এখানে একটা মার্কার আছে, যে মার্কারটা ওই মার্কারটা যে দাগ বরাবর থাকবে সেই দাগটা হচ্ছে তুমি নিবা আর কি। বেসিক্যালি নবটা যদি তুমি এইভাবে রোটেট করতে থাকো, ওকে। তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার এখন এই যে রিডিংটা পাইলাম 1.03, তো এখান থেকে আমি মোমেন্ট পাবো কিভাবে? এটার ইউনিট হচ্ছে কিলোগ্রাম অফ ফোর্স। এখানে এটা কিভাবে পাবা? এই স্প্রিংটা তো এই বরাবর ফোর্স দেয়, তাই না? এই বরাবর ফোর্স দেয়, অথবা এদিকে ফোর্স দেয়, নাহলে এদিকে ফোর্স দেয়, তাই তো নাকি? জি স্যার। আর এক্সিস হচ্ছে এই বরাবর, বিমের এক্সিসটা হচ্ছে এই বরাবর। তাহলে বিমের এক্সিস থেকে এই ফোর্সের ডিসটেন্সটা হচ্ছে 150 মিলিমিটার। বুঝা গেছে? ইয়েস স্যার। তো তুমি এক্সপেরিমেন্টাল বেন্ডিং মোমেন্ট বের করতে হলে এই কিলোগ্রাম অফ ফোর্সটাকে প্রথমে গুণ করতে হবে 9.81 দিয়ে, তাহলে পেয়ে যাবে হচ্ছে নিউটন। সেটার সাথে হচ্ছে ডিস্টেন্স 150 গুণ দিলে মিলিমিটার দিলে পেয়ে যাবে হচ্ছে নিউটন মিলিমিটার। তার মানে তুমি বেন্ডিং মোমেন্ট পেয়ে গেছো। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? কারণ ফোর্স ইনটু ডিস্টেন্স, এটাই তো বেন্ডিং মোমেন্ট, মানে মোমেন্ট, তাই না? স্যার। ওকে। আর থিওরিটিক্যালি কিভাবে বেন্ডিং মোমেন্ট বের করবা? শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমার মনে হয় তোমরা সবাই জানো, জানো না? জানো না শিয়ার ফোর্স ডায়াগ্রাম? শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমরা সবাই জানো। কিভাবে জানো? যেমন ধরো এই যে এই কেস 1, কেস 1টা কি? কেস 1 হচ্ছে এ বি হচ্ছে আমার বিমটা। অবশ্যই বিমটা 900 মিলিমিটার ডিস্টেন্স, কারণ আমার থিওরিটিক্যাল আমার এক্সপেরিমেন্টের এই স্প্যান লেংথ, মানে এক্সপেরিমেন্টের এই দুইটা সাপোর্টের মাঝখানের ডিস্টেন্স নাও 900 মিলিমিটার। সো এটা এই ক্ষেত্রে থিওরিটিক্যাল ভ্যালুর সাথে তো আমি প্র্যাকটিক্যাল ভ্যালুটা কম্পেয়ার করব। সো এ আর বি ডিস্টেন্স হচ্ছে 900 মিলিমিটার। সো এই 900 মিলিমিটার আমি থিওরিটিক্যালি ক্যালকুলেট করবো 900 মিলিমিটার জন্য। তো এ থেকে 100 মিলিমিটার ডিস্টেন্সে 10 নিউটন ফোর্স কাজ করতেছে। তাহলে এফ এ ওয়াই আর এফ বি ওয়াই এটা তোমরা বের করতে পারবে না? এ পয়েন্ট থেকে 100 মিলিমিটার ডিস্টেন্সে 10 নিউটন ফোর্স নিচে দিয়ে কাজ করতেছে। সেক্ষেত্রে এ পয়েন্ট এবং বি পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স খুব ইজিলি তোমরা বের করতে পারবো। তো এ পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স কত আসছে? এ পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স আসছে হচ্ছে 8.89 নিউটন, আর বি পয়েন্টের রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু আসছে 1.11 নিউটন। দুটো হচ্ছে আপওয়ার্ড, কারণ 10 নিউটন হচ্ছে ডাউনওয়ার্ড। এবার তুমি ইজিলি তুমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারবা। এই পয়েন্টে হচ্ছে 8.89 কাজ করতেছে। তারপরে এই এ পয়েন্ট থেকে 100 মিলিমিটার ডিস্টেন্সে 10 নিউটন নিচের দিকে কাজ করতেছে। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে বি পয়েন্টে আবার ওই 1.11 না, বি পয়েন্টে 1.11 নিউটন উপর দিকে কাজ করতেছে। তো বেন্ডিং মোমেন্ট কি হবে? প্রথম হচ্ছে 8.89 উপরের দিকে, রাইট? স্ট্রেট নামো, আসার পরে তারপরে কি 100 মিলিমিটার ডিস্টেন্সের পরে কি 10 নিউটন ফোর্স, রাইট? স্যার। ইয়েস স্যার। এটা তো পড়ছো তোমরা, পড়ো নাই? শিয়ার ফোর্স ডায়াগ্রাম পড়ছো? না স্যার। না স্যার। না স্যার। শিয়ার ফোর্স ডায়াগ্রাম পড়ো না, তাহলে এটা একটু ইয়েতে বলি। আচ্ছা, একে বলি তাহলে তাহলে এইটা আসলে বিমটা, তাই না? এ আর বি বিম। এই বিমের লেংথ হচ্ছে 900 মিলিমিটার এবং এ পয়েন্ট থেকে 100 মিলিমিটার ডিস্টেন্স হচ্ছে, এটা হচ্ছে 100 মিলিমিটার, হচ্ছে 900 মিলিমিটার। এবং এ পয়েন্ট থেকে 100 মিলিমিটার ডিস্টেন্স হচ্ছে 10 নিউটন ফোর্স কাজ করতেছে, তাই না? তাই তো নাকি? এ পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে 8.89 নিউটন, আর বি পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে 1.11 নিউটন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন আমরা গ্রাফের মতো করে রাখবো। দেখো এই এখন শুরুতে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে কোনো ফোর্স আছে? না স্যার। কেন নাই? এই যে আছে তো, মানে বিমের এই পয়েন্টে এই বরাবর তো, যে এই পয়েন্ট এই বরাবর তো প্রজেকশন আছে, এই বরাবর কি কত ফোর্স? 8.89 কোন দিকে? পরের দিকে। উপরের দিকে গেলাম। গ্রাফ পেপারের মতো। ধরো এটা হচ্ছে 8.89। এই পয়েন্ট থেকে এবার আমি সামনের দিকে আসা শুরু করি। সামনের দিকে কত দূর আসবো? 100 মিলিমিটার আসছি। 100 মিলিমিটার আসছি। জি স্যার।
স্যার 100 মিলিমিটার আসার পরে আর কোনো ফোর্স পাইছি? নতুন একটা ফোর্স পাইছি, তাই না? 10 নিউটন 10 নিউটন। কোন দিকে? স্যার নিচের দিকে নিচের দিকে নিচের দিকে। তাহলে নিচের দিকে যাও, নিচের দিকে যাও, নিচের দিকে যাও, নিচের দিকে যাও, নিচে আসতে কতটুকু পর্যন্ত আসবা? এই পর্যন্ত আসছো, আসার পরে কতটুকু নামছো তুমি? 0 মানে এখান থেকে তুমি তোমাকে নামতে হবে কত? 10 পর্যন্ত নামতে হবে তো নাকি? Yes, sir. এই স্যার পয়েন্ট থেকে তোমাকে 8.89 নামতে হবে পর্যন্ত 10। নামছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই পয়েন্ট থেকে তোমাকে 10 পর্যন্ত নামতে হবে, কারণ হচ্ছে তোমার ভ্যালু হচ্ছে 10 নিউটন। তো এই পয়েন্ট থেকে আমি যখন এই 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 পর্যন্ত আসছি, এই পর্যন্ত আমি নামছি হচ্ছে বেসিক্যালি 8.89 পরিমাণ নামছি, রাইট? ইয়েস স্যার তো আমাকে নামতে হবে 10 নিউটন পর্যন্ত, তার মানে আরো আমাকে কত? 10 মাইনাস 8.89, তার মানে 1.11 পর্যন্ত আমি নামলাম। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এটা হচ্ছে মাইনাস 1.11। ক্লিয়ার? এবার তুমি আবার স্ট্রেট যেতে থাকো আনটিল এন্ড আনলেস ইউ এনকাউন্টার অ্যানাদার ফোর্স। নাই কোনো ফোর্স, নাই কোনো ফোর্স, নাই কোনো ফোর্স। হ্যাঁ, এই পয়েন্টে আসার পরে আরেকটা ফোর্স আমি পাইলাম। কত পাইলাম ফোর্স? 1.11 1.11। কোন দিকে? উপরের দিকে উপর দিয়ে আসলাম। তাহলে আমার এটা আবার অরিজিন আগের জায়গায় ফিরে আসলো। খেয়াল করছো? ক্লিয়ার? জি স্যার Sir. তার মানে হচ্ছে যদি তোমার এই শেয়ার, এটাকে বলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি অরিজিনে এসে শেষ না হয়, তার মানে তোমার ক্যালকুলেশন ভুল আছে। বুঝতে পারছো? জি স্যার এখন এই ডায়াগ্রাম থেকে তুমি খুব ইজিলি বেন্ডিং মোমেন্ট বের করতে পারবা। কেন? কারণ দেখো এই ডায়াগ্রামের একটা ডাইমেনশন হচ্ছে ফোর্স 8.89 নিউটন, রাইট? মাইনাস 1.11 নিউটন। আর আরেকটা ডাইমেনশন কি? ডিসটেন্স ডিস্টেন্স। তাহলে এই ডায়াগ্রাম থেকে এরিয়াটা কি হবে? এরিয়া মোমেন্ট মোমেন্ট। এক্স্যাক্টলি, শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া হচ্ছে মোমেন্ট, কারণ এটার একটা ডাইমেনশন হচ্ছে ফোর্স আর একটা ডাইমেনশন হচ্ছে এরিয়া। তাহলে এখন আমাকে সব সময় বেন্ডিং মোমেন্টটা বের করতে হবে এই এক্সপেরিমেন্ট কেসগুলোর ক্ষেত্রে এ পয়েন্ট থেকে 300 মিলিমিটার ডিস্টেন্সে। 300 মিলিমিটার ডিস্টেন্সে কেন? কারণ হচ্ছে আমার যে এক্সপেরিমেন্টাল সেটআপটা আছে, এক্সপেরিমেন্টাল সেটআপের যে বিয়ারিং যে পয়েন্টে কাটা আছে, সেই বিয়ারিং পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট থেকে 300 মিলিমিটার ডিস্টেন্সে। বুঝতে পারছো? কারণ এই 300 মিলিমিটার ডিস্টেন্সে যায় সে বেন্ড হইতে পারে। ক্লিয়ার? Yes, sir. কারণ এবং এই 300 মিলিমিটার এ পয়েন্ট থেকে 300 মিলিমিটার ডিস্টেন্সের বেন্ডিং মোমেন্টই তো আমরা স্প্রিং দিয়ে ডিটারমিন করতে পারি। অন্য কোনো পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আমরা বের করতে পারবো না আমাদের সেটআপ থেকে কারণে। বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এই কারণে আমরাও থিওরিটিক্যালি ক্যালকুলেট করার সময় সবসময় এই 300 মিলিমিটার ডিস্টেন্সের বেন্ডিং মোমেন্টটাই বের করবো। তাহলে আমি এটার এই থিওরিটিক্যালি 300 মোমেন্টের সাথে এক্সপেরিমেন্টালের 300 মোমেন্ট আমরা কম্পেয়ার করব। আচ্ছা, তাহলে এই 300 মিলিমিটার ডিস্টেন্সে এ পয়েন্ট থেকে বেন্ডিং মোমেন্টটা কিভাবে বের করবো জানো? বের করবো হচ্ছে এই যে সামেশন অফ বেন্ডিং মোমেন্ট। এটা ধরি এটা হচ্ছে সি পয়েন্ট, এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সি পয়েন্ট হচ্ছে 300 মিলিমিটার ডিস্টেন্স, এ থেকে 300 মিলিমিটার ডিস্টেন্স হচ্ছে সি পয়েন্ট। সেটা হচ্ছে এই সি পয়েন্ট পর্যন্ত এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার অ্যালজেব্রিক সাম। আবার বলি, এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াগুলোর অ্যালজেব্রিক সাম। তাহলে কি হবে? এটা হচ্ছে, এটা কি প্লাস না এরিয়া? জি স্যার। আর এটা কি মাইনাস না? জি স্যার Yes, sir. তাহলে এটা লেন্থ কত? 8.89 Into 100. ইন্টু 100 মাইনাস, এটা তো মাইনাস মাঝখানে তো প্লাস। কি? আর এটা Sir, তো ওইটা- প্লাসই দিছে, তো প্লাসই দিছে, একসাথে লিখতেছি, বুঝো নাই? মানে এখানে Yes, না sir. লেখার জায়গা নেই, এখানে লিখতেছি। আচ্ছা, এটা একসাথে লিখে দাও, তোমার কনফিউশন ক্লিয়ার। মাইনাস, বলো মাইনাস কি? বলো 1.11 1.11 ইন্টু 200. 200 এক্স্যাক্টলি। মানে এটা হচ্ছে 300, এটা হচ্ছে 100, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে কত? 200। 200. তাহলে করো, ক্যালকুলেট করার পর পাবে যে 6.67। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. স্যার জি স্যার 6.67 নিউটন মিলিমিটার। ওকে, এবার আমি তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে কেস 1। কেস 2টা কি? এ পয়েন্ট থেকে 600 মিলিমিটার ডিস্টেন্সে 10 নিউটন। ধর কেস 2, এই কেস 2 এ পয়েন্ট থেকে 600 মিলিমিটার ডিস্টেন্সে 10 নিউটন, একই জিনিস।
আর কেস 3 হচ্ছে এ পয়েন্ট থেকে 100 মিলিমিটার ডিস্টেন্সে 5 আর 600 মিলিমিটার ডিস্টেন্স হচ্ছে 12, এটার জন্য সেম। কেস 1, কেস 2, কেস 3। তো কেস 1টা তোমাদেরকে বলে দিলাম আর কি। আর এক্সপেরিমেন্টালি কিভাবে বের করবা? এক্সপেরিমেন্টালি ওই যে বললাম এট 0 নিউটন 3.97 কিলোগ্রাম অফ ফোর্স, এট 10 নিউটন কত আসছে 4.37, তাহলে নেট ফোর্স কত 4.37 মাইনাস 3.97 আসছে 0.4 কিলোগ্রাম অফ ফোর্স। তাহলে বেন্ডিং মোমেন্ট কি হবে? এই 0.4 কে 9.8 দিয়ে গুণ দিতে হবে, তারপর 150 দিয়ে গুণ দিতে হবে, আসে কত 588। ক্লিয়ার? জি স্যার। তাহলে পরে থিওরিটিক্যালি আসছে 667, এক্সপেরিমেন্টাল আসছে 588, পার্সেন্টেজ অফ এররটা বের করছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হচ্ছে আমরা কেস 2 আর কেস 3 তোমরা নিজেরা করবা, সলভ করবা। এবার আমরা এক্সপেরিমেন্টটা ঘুরে আসি, এবং বাট কেস 2 এবং কেস 3 এর জন্য যে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা আমি এই যে এখানে দেয়া আছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু এখানে দেয়া আছে। দেখো খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে 0 নোড এর জন্য 3.97, রাইট? হ্যাঁ জি স্যার। 10 নিউটনের জন্য কত 4.37। 4.37, এটা হচ্ছে কেস 1। W3 হচ্ছে কেস 2, 0 তো সবার জন্যই সেম 3.97। আর কেস 2 এর জন্য 10 নিউটন ফোর্স এট 600 মিলিমিটার ডিস্টেন্স, 10 নিউটন ফোর্স এট 6 মিলি, এই যে এটা হচ্ছে, এবার হচ্ছে 600 মিলিমিটার, এটা হচ্ছে এটা কেস 2। 600 মিলিমিটার ডিস্টেন্স, এ পয়েন্ট থেকে 600 মিলিমিটার ডিস্টেন্সে 10 নিউটন ফোর্স, 10 নিউটন ফোর্স এর আসে হচ্ছে 4.65, তাহলে নেট ফোর্স কত 0.68। আর কেস 3 যেটা সেটা হচ্ছে মনে আছে, এই যে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন, এই যে 5 নিউটন W3, W1 হচ্ছে এটা, W3 হচ্ছে 12। ঠিক আছে, ক্লিয়ার? W1 মানে হচ্ছে এটা হচ্ছে 100 আর এটা কত 600, রাইট? আর টোটালটা তো আমরা জানি 900। তো এটার জন্য আসলে 0 তো সবার জন্য সেম হবে 3.97, আর এই ক্ষেত্রে আসছে হচ্ছে 4.97, তার মানে হচ্ছে এখানে 1 কিলোগ্রাম অফ ফোর্স হচ্ছে নেট ফোর্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমি তোমাদের জন্য একটা ভিডিও চালাবো, সেই ভিডিওটার এক্সপেরিমেন্টটা করতেছে কেয়ারফুলি, একটু দেখো। টেবিল 2 এর তো কোনো সরি, টেবিল 2 এর তো কোনো প্রয়োজন নেই বুঝি না তোমার কথা, আবার একটু জোরে বলবা? স্যার। টেবিল 2 এর কি কোনো প্রয়োজন টেবিল না, দরকার নেই, নো নিড। আচ্ছা, ওকে, আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, একটু একটু খেয়াল করে দেখো ভিডিওটা। দেখতে পাচ্ছ ভিডিওটা আসছে? জি স্যার। তাহলে ভিডিওটা একটু দেখো, ওকে? এই দেখো, এটা হচ্ছে বিমটা, এটা হচ্ছে সাপোর্ট, এই জায়গাটা হচ্ছে আমার ডিপ গ্রুপ বল বিয়ারিং, এই যে এটার মধ্যে এটা হচ্ছে আমার স্প্রিং সেটআপটা, এটা একটা স্প্রিং সেটআপ, এইখানে হচ্ছে স্প্রিংটা আছে, আর এই যে এই পাশে হচ্ছে নব ঘুরে আমরা এই সোজা করি আর এগুলো হচ্ছে হ্যাঙ্গার। বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এখন দেখো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ বিম, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট। তোমরা কি বিপ্লবের কথা শুনতেছো? জি স্যার। হালকা হালকা শোনা যাচ্ছে। শোনো, হ্যাঁ,
তো এটা হচ্ছে এই বিমের এটা হচ্ছে একটা কাটিং পয়েন্ট, অর্থাৎ এগুলো হচ্ছে 50 মিলিমিটার ডিসটেন্সে দাগ কাটা, 50, 100, তারপর 150, 200, 250, এখানে 300, 300 মিলিমিটার ডিসটেন্সে একটা কাটিং পয়েন্ট আছে। এখানে একটা ডিপ গ্রুপ বল বিয়ারিং আছে। এই ডিপ গ্রুপ বল বিয়ারিং এর মাধ্যমে এই কাটিং পয়েন্টটাকে ব্যালেন্স করবে এই দুইটা স্প্রিং। তো আমরা মূলত এই স্প্রিং থেকে ডাটাটা নিব, অর্থাৎ আমি যখন এখানে তিনটা হ্যাঙ্গার লাগানো আছে, এই হ্যাঙ্গারগুলোর মধ্যে লোড দিব, এরকম লোড 10 নিউটন, 5 নিউটন, বিভিন্ন লোড যখন দিব বিভিন্ন কেসের জন্য, তখন বিমটা বেন্ড করবে। দেন আমি স্প্রিং এর স্ক্রুটাকে ঘুরিয়ে অপোজিট ডিরেকশন ফোর্সের মাধ্যমে বিমটাকে ব্যালেন্স করব। তারপর এখানে আমি রিডিংটা দেখব। তার আগে মেশিনের পিরিয়ডটা আমি মেপে নিব। তা হচ্ছে এখানে একটা ওয়াটার লেভেল ইন্ডিকেটর আছে। এই লেভেল ইন্ডিকেটরটা হচ্ছে এই লেভেলের বাবলটা যদি মাঝখানে থাকে তাহলে আমি বুঝবো বিমটা স্ট্যাটিক আছে। আচ্ছা, এখানে একটা ভুল বোঝা, স্ট্যাটিক না, এটা বিমটা একদম স্ট্রেট আছে, মানে হচ্ছে হরাইজন্টাল আছে। ক্লিয়ার? আর যদি মাঝখানে না থাকে তাহলে আমি স্প্রিংটাকে ঘুরিয়ে এটা মাঝ পজিশনে আনবো, তখন বুঝবো যে বিমটা স্ট্যাটিক। দেন আমরা কি করব, স্প্রিংটাকে ঘোরাচ্ছি। এখন আমরা এখানে ডাটাটা দেখে নিব, ইনিশিয়াল ফোর্সটা কত আছে। এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে 4.2 কেজি। আচ্ছা, ওরা ও পাইছে 4.2, বাট আমাদের ওই ডাটাতে আছে 3.97। অসুবিধা নেই, তোমরা 3.97 ধরে ক্যালকুলেট করবা, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে 0 নিউটন, 0 নিউটনের যে ডাটাটা একদম স্ট্রেট আছে। আমার বিমটা এখন একদম স্ট্রেট। আমি স্প্রিং ফোর্স দিয়ে ঘুরাই আমি এই যে স্পিরিট লেভেলে বাবলটা মাঝখানে আছে। এখন আমি এই ওই যে 0 নিউটনের জন্য যে লোডটা, যে স্প্রিং ফোর্স, সেটা কিলোগ্রাম অফ ফোর্স, সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন দেখো, এবং এইটা তিনটা কেসের জন্য এইটা 0 নিউটন। এটা দেন হচ্ছে আমরা তিনটা কেসের জন্য করব। প্রথম কেসটা হচ্ছে 100 মিলিমিটার ডিসটেন্সের হ্যাঙ্গারে 10 নিউটন লোড দিব। দ্বিতীয় কেস হচ্ছে 600 মিলিমিটার ডিসটেন্সের হ্যাঙ্গারে 10 নিউটন লোড দিব। আর তৃতীয় কেস হচ্ছে 100 মিলিমিটার ডিসটেন্সে 5 নিউটন এবং 600 মিলিমিটার ডিসটেন্সে 12 নিউটন লোড দিব। তাহলে আমরা প্রথম কেসটা শুরু করব। 10 নিউটন লোড 100 মিলিমিটার ডিসটেন্সের হ্যাঙ্গারে দিতে। এখন আমার বাবলটা সরে গেছে, অর্থাৎ আমার বিমটা বেন্ড হয়ে গেছে। এখন আমি স্ক্রুটাকে আবার ঘুরিয়ে অপোজিট ডিরেকশন ফোর্সের মাধ্যমে আমি বিমটাকে আবার স্ট্যাটিক করব। তারপর এখানে যা রিডিং আসবে আগের প্রথম রিডিং থেকে এটা বাদ দিলে তারপর আমরা রিডিংটা পাবো। বাবলটা মাঝখানে চলে আসছে, মানে হচ্ছে আমার বিমটা স্ট্যাটিক হয়ে গেছে। এখন আমি দেখছি এখানে লোড দেখাচ্ছে স্প্রিং 4.6 কেজিএফ। প্রথম আচ্ছা, তোমরা যারা রিপোর্ট করবা, এক কাজ করো, যেটা করতেছে তোমার এই বিপ্লব যেটা বলতেছে, যারা হচ্ছে অড রোল নাম্বার, তারা হচ্ছে বিপ্লবের ডাটা দিয়ে কাজ করবে। আর হচ্ছে ইভেন রোল নাম্বার, তারা হচ্ছে তোমার আমার ওই ডাটাটা দিয়ে কাজ করবে। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। এবং সবার ইন্ডিভিজুয়াল রিপোর্ট শেষ। এবার দ্বিতীয় কেসের জন্য করব। দ্বিতীয় কেস হচ্ছে 600 মিলিমিটার ডিসটেন্সের হ্যাঙ্গারে। এটা হচ্ছে 600 মিলিমিটার ডিসটেন্সের হ্যাঙ্গার।
100 200 300 400 500 600 10 নিউটন লোড। দেন বিমটাকে আবার স্টেডি করব, স্প্রিং দিয়ে ও বারবার স্ট্যাটিক, বারবার স্ট্যাটিক বলতেছে, আসলে স্ট্যাটিক না, স্ট্রেট করব। স্ট্যাটিক হয়ে গেছে, বাবার মাঝখানে চলে আসছে মানে স্ট্যাটিক। এখন আমরা রিডিংটা দেখি, এখানে দেখতে পাচ্ছি 4.9 কেজিএফ। একটা জিনিস খেয়াল করে দেখো, এই হ্যাঙ্গারটা কিন্তু দুলতেছে, খেয়াল করে দেখো। রাইট রাইট রাইট, ইয়েস স্যার। এটার জন্য কিন্তু তোমার রিডিং এর কিছু কিছু আন্ডুলেশন আসে। এই কারণে এই যে তোমার পার্সেন্টেজ অফ এরর কেন আসে, এই সকল কারণে আসে, বুঝতে পারছো? এক নম্বর কথা হচ্ছে তুমি যে রিডিংটা নিচ্ছ, সেই রিডিংটা তোমার রিডিং নেওয়াটা স্প্রিং এর ভিতরে তোমার রেসিডুয়াল কিছু তোমার রেসিডুয়াল কম্প্রেশন বা এক্সট্রাকশনের রেসিডুয়াল কিছু ফোর্স কাজ করে আর কি। তারপরে এই ধরনের অসিলেটিং মানে মেম্বার্স, যেটা তোমার হচ্ছে পারফেক্টলি হরাইজন্টাল বা পারফেক্টলি রিডিং নিতে হয়তো বা তোমার সমস্যা করতে পারে। তারপর হচ্ছে যে টেবিলটার উপরে আমার এই সেটআপটা আছে, যে টেবিলটা, এই টেবিলটা পারফেক্টলি হরাইজন্টাল কিনা সেটা তো তোমার দেখতে হবে। নাম্বার কেসের জন্য হচ্ছে আমাদের 600 মিলিমিটার ডিসটেন্সে 12 নিউটন, এখানে 10 দেওয়া আছে, আরো 2 দিয়ে দিলাম 12, আর 100 মিলিমিটার ডিসটেন্সে 5 নিউটন, 5 নিউটন দিয়ে দিচ্ছি 100 মিলিমিটার ডিসটেন্সে হ্যাঙ্গারে। এখন আমি স্ক্রু ঘুরিয়ে আবার বাবলটাকে মিডল পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ বিমটাকে স্ট্যাটিক করব, দেন আবার রিডিং। বাবল মাঝখানে চলে আসছে মানে বিমটা স্ট্যাটিক পজিশনে চলে আসছে। রিডিং দেখবো, রিডিং দেখতে পাচ্ছি 5.2 কেজিএফ। ওকে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, ইটস ভেরি সিম্পল, ইজি। তো রিপোর্ট রাইটিংটা কিভাবে করবা আমি আরেকবার তোমাদেরকে একটু বলতে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং ইজ ভেরি ইজি। সেটা হচ্ছে কেস 1 থিওরিটিক্যাল ক্যালকুলেশন, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন, পার্সেন্টেজ অফ এরর, তারপর হচ্ছে কেস 2 থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল, কেস 3 থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল। তোমাদের স্লাইডের ভিতরে প্রথম কেসের জন্য বোথ থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টালটা করে দেওয়া আছে কিভাবে করতে হবে। মানে থিওরিটিক্যালি তুমি প্রথমে রিঅ্যাকশন ফোর্স বের করবা, তারপরে হচ্ছে তুমি বেন্ডিং মোমেন্ট, সরি, এরপর তুমি যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করবা, সেখান থেকে তুমি সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট বের করবা। এটা হচ্ছে থিওরিটিক্যাল। এক্সপেরিমেন্টাল হচ্ছে ঠিক সিমিলার ওয়েতে তুমি এই যে ক্যালকুলেশনটা করা আছে সেভাবে তুমি কেজিএফ কে 9.8 দিয়ে গুণ করে তারপর 150 দিয়ে গুণ করে তুমি এক্সপেরিমেন্টালটা বের করবা, তারপর দুইটা থেকে পার্সেন্টেজ অফ এরর বের করবা। সিমিলার ওয়েতে কেস 2 করবা, কেস 3 করবা, ডিসকাশনে লিখবা হচ্ছে কি কারণে তোমার প্রবলেম বা এই অ্যাকচুয়াল ভ্যালু থেকে ডিটাচড হইছে বা একটু পার্সেন্টেজ অফ এরর কেন আসছে। এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ইমপ্যাক্টের ল্যাব রিপোর্ট নিয়ে স্যার একটা কনফিউশন হচ্ছে স্যার। আচ্ছা, ওটা পরে আলাপ করতেছি। এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে?